হ্যালো প্রিয় স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেক দিন পর তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে যেটা তোমরা যারা 5th সেমিস্টারে পড়ছো, বেঙ্গলি অনার্স করছো, তাদের জন্য দেখবে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই রয়েছে, যেখানে কিছু নির্বাচিত কবিতা রয়েছে। তার মধ্যে আমি একটা কবিতা আজকে তুলে ধরবো তোমাদের সামনে। সেটি হচ্ছে বাঁশি। 19-20 শতকের কবিতা, যেখানে বাঁশি কবিতাটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ আমি সেই বাঁশি কবিতাটি সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং কবিতার প্রতিটি লাইন ধরে তোমাদের সাথে ব্যাখ্যা করব। বাঁশি কবিতা কোন কাব্যগ্রন্থে থেকে নেওয়া এটা তোমাদের জানতে হবে। এটা কিন্তু পুনশ্চ কাব্যগ্রন্থে স্থান দেওয়া হয়েছে। আগে কিন্তু পরিশেষ কাব্যগ্রন্থ ছিল, কিন্তু পরীক্ষাতে যদি তোমাদের আসে তোমরা পুনশ্চ কাব্যগ্রন্থই লিখবে। কবিতাটির রচনাকাল কত? না, রচনাকাল হচ্ছে 1339 বঙ্গাব্দে। কোন ছন্দে রচিত কবিতাটি? গদ্য ছন্দে। দেখবে কবিতাটি অনেক বড় এবং ছন্দটাও গদ্য ছন্দে রচিত, আর ভাষাটা কিন্তু চলিত ভাষায় রচিত। চলো আমরা কবিতার প্রতিটি লাইন পড়ি এবং তার সাথে সাথে তার মানেগুলো তোমাদের আমি বলে দিই। দেখো, প্রথম চরণ রয়েছে, কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গোড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে। গলিটার নাম কি? কিনু গোয়ালা। কিনু হয়তো একজনের নাম, কোনো এক ব্যক্তির নাম, তার নাম অনুসারে গলিটিরও নাম কিনু গোয়ালার গলি। দোতলা বাড়ি, বাড়িটি দোতলা। লোহার গোড়াতে দেওয়া একতলা ঘর, অর্থাৎ লোহার গোড়াদে, অর্থাৎ দেখবে জানালার মধ্যে তখনকার দিনে লোহা দিয়ে থাকতো তৈরি। সেই লোহার গোড়ার চারিপাশটা লোহা দিয়ে ঘেরা একতলা বাড়িটি তার। পথের ধারেই, অর্থাৎ রাস্তার ধারেই। আমরা প্রথম যে চরণ, সেখানে আমরা এটুকু জানতে পারলাম। নেক্সট পড়লে নেক্সট বিষয়টি আমরা জানতে পারবো। তার আগে বলে দিই, এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাঁশি কবিতার প্রথম চরণটি লেখো। তখন তোমরা কিনু গোয়ালার গলি এই অ্যান্সারটা লিখবে। তারপরে দেখো, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা, আমি ছাড়া ঘরে থাকে আরও একটি জীব। এটা আমি পরে যাচ্ছি, প্রথম লোনা ধরাটা বলে দিই। লোনা ধরা অর্থাৎ দেওয়ালটা একদম সেই মানে কি বলবো, দেওয়ালের যে খসলাগুলো সেগুলো পড়ে পড়ে যাচ্ছে, দেওয়ালগুলো একদম ভাঙা, মানে একদম পুরো একদম ভালো চকচকে ঝা চকচকে কোনো বাড়ি নয়, খুবই একটা নিম্নমানের বাড়ি। আর মাঝে মাঝে শ্যাতা পড়া দাগও রয়েছে, বৃষ্টির দাগ দেখবে অনেক সময় বাড়ির মধ্যে, মানে দেওয়ালের মধ্যে কেমন স্যাঁতস্যাঁতেভাবে হয়ে যায়, তো সেই শ্যাতা পড়া দাগও রয়েছে সেখানে। মার্কিন থানের মার্কা একখানা ছবি রয়েছে, আর গণেশের একটা ছবি রয়েছে, যেটা দরজার কাছে কিন্তু আটকানো রয়েছে আর কি। বলছে আমি ছাড়া ঘরে থাকে আরও একটি জীব। আমি অর্থাৎ এখানে কবি বলছে আমি ছাড়া, মানে এখানে আমরা একটা ক্যারেক্টার পাবো, আমি এখন বলবো না, পড়তে পড়তে তোমাদের নামটা তোমরা পাবে। তো বলছে আমি ছাড়া আরও একটা জীব থাকে। কে থাকে বাড়িতে? তাহলে এতক্ষণ আমরা যেই ঘরটা নিয়ে পড়লাম, সেই ঘরটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। কেমন তাহলে ঘরটি? ঘরটি একদমই নিম্নমানের, খুব ভালো পরিষ্কার ঝা চকচকে একদমই নয়, খুবই খারাপ অবস্থা কিন্তু বাড়িটির। আমরা দেখো নেক্সট প্যারাতে পাচ্ছি, এক ভাড়াতেই সেটা টিকটিকি। বলছে আমি ছাড়া ঘরে আরও একটা জীব থাকে, এক ভাড়াতেই, অর্থাৎ যে মানুষটি এই বাড়িটাতে থাকছে সে কিন্তু ভাড়াটিয়ে, ভাড়া দিয়ে এই বাড়িটি সে নিচ্ছে, মানে থাকছে। আর সেখানে বলছে আরও একটা জীব থাকে, সেটা হচ্ছে টিকটিকি, অর্থাৎ সে একা থাকে, তার কাছে আর কেউই থাকে না।
বলছে তোফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্নের অভাব। অন্ন অর্থাৎ যেটা আমাদের মানে আমরা বেঁচে থাকার জন্য আমাদের প্রথম যে চাহিদাটা সেটাই হচ্ছে অন্ন, খাবার, খাদ্য। বলছে তার কিন্তু এটার কোনো অভাব নেই, কিন্তু আমার অভাব আছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি মানুষটিও প্রচণ্ড গরিব, কারণ এরকম একটা বাড়িতে কারা থাকবে? একটু গরিবরাই থাকবে, হাইফাই মানুষ তো এরকম বাড়ি চুজ করবে না, তাই না? বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। তাহলে বেতন কত পায়? 25 টাকা পায়। সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি অর্থাৎ সে সব থেকে নিম্নমানের কাজ করে, নিম্নমানের কেরানি। দেখো কোনো কাজই কিন্তু ছোট বড় নয়, কিন্তু যেহেতু কবিতাটাতে রয়েছে তাই আমি তোমাদের সাথে এটা এক্সপ্লেন করে দিচ্ছি। খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। কিভাবে খাইছে? দত্তদের বাড়িতে একটা ছেলেকে পড়ায়, সেখান থেকে সে সেই টাকাতে আর কি খেতে পায়। শিয়ালদা স্টেশনে যায়, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। কতটা গরিব মানুষটি, বুঝতে পারছো? যাতে সন্ধেকালে কোনো আলো বাতি না জ্বালাতে হয়, বিল না দিতে হয়, তার জন্য শিয়ালদা স্টেশনে কিন্তু সন্ধ্যাটা কাটাতে যায় আর কি, সেখানেই কাটিয়ে আসে, বাড়িতে কিন্তু আসে না। ইঞ্জিনে ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। দেখো যখন আমরা প্ল্যাটফর্মে থাকবো তখন তো ইঞ্জিনের আওয়াজ পাবোই, ট্রেনের আওয়াজ পাবো, সেখানে কুলিরা হাঁকাহাঁকি করবে। বলছে যখন রাত 10টা বেজে যায় তখন সে বাড়ি আসে, তখন চারিপাশটা অন্ধকার, অন্ধকারে নিস্তব্ধ, একদম ঢেকে যায় চারিপাশ। তখন 10:30টার সময় বাড়ি ফিরে আসেন। চলো নেক্সট পেরা আমরা দেখে নিই কী আসছে। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তাহলে পিসিদের গ্রাম কোথায়? ধলেশ্বরী নদীর তীরে। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। অর্থাৎ এই যে মানুষটির কথা আমি এতক্ষণ থেকে বলছি, যে বাড়িটাতে থাকছে, যে প্ল্যাটফর্মে সন্ধেটা কাটিয়ে আসছে, সেই মানুষটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার পিসির দেওরের মেয়ের সাথে। লগ্ন শুভ, নিশ্চিন্ত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল, আমি তথৈবচ। অর্থাৎ দেখো মেয়েটা যাতে রক্ষা পায়, কারণ মেয়েটাকে বিয়ে করে সে কী খাওয়াতো বা কী রকম বাড়িতে রাখতে পারতো বলো? আমরা তো এতক্ষণ থেকে তার সমস্ত জিনিসটাই জানলাম। মাত্র 25 টাকা বেতন পাই। এই 25 টাকা বেতন পাই, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানির নাম আর তার বেতন কত। তো আর এখানে দেখো বলছে সেই যে লগ্ন, বিয়ের যে লগ্ন ছিল সেখান থেকে সে পালিয়ে এসেছে ভয়ে। বলছে মেয়েটা তো রক্ষা পেল, আমি তথৈবচ, আমাকে ছাড়ো, আমার কোনো মানে যায় আসে না আর কি। ঘরে তো এলো না তো সে, মনে তার নিত্য আসা যায়। বলছে ঘরে সে আসে নাই, কিন্তু মনেতে অর্থাৎ সে কল্পনা করে যে সে হয়তো বাড়িতেই আছে। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর পরেছে, একটা ঢাকাই শাড়ি আর কপালে সিঁদুর লাগিয়ে ভাবছে যে বাড়ির মধ্যেই সে আছে আর কি, সে কল্পনা করছে, সেটা তো আর বাস্তবে হয়নি। বর্ষা ঘন ঘর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। তাহলে যখন বর্ষাকাল আসে তখন তো ট্রামের খরচা বাড়ে। অর্থাৎ দেখো এরকম সময়ে হয়তো সে হেঁটেই অফিস চলে যায়, কিন্তু যখন বর্ষাকাল তখন তো তাকে কিছু একটা ব্যবস্থা, কোনো একটা মানে যানবাহনের সাহায্য নিতে হবে, সে হয়তো ট্রামে করে যায়, তখন তো তার ভাড়া লাগবেই। তাহলে এবার কি হয়, তাহলে ও কোনো দিন হয়তো অ্যাবসেন্ট করে যায় অফিসে, তখন ওর মাইনেও কেটে নেয়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি আর মাছের কানকো। তাহলে গলির মধ্যে কত নোংরা আবর্জনা পড়ে আছে তোমরা বুঝতে পারছো? মোড়া বেড়ালের ছানা, ছাই পাশ, আরও কত কী। তাহলে কীরকম অবস্থা গলিটার, তাহলে ভাবো। আমরা তো বাড়িটির অবস্থা পেলামই, এবারে গলিটার অবস্থা ভাবো। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। ছিদ্র অর্থাৎ বহু জায়গায় ফুটো হয়ে আছে ছাতাটি। মাইনে যেমন ওই কাটাছাটা করে পায়ও সেরকমই, আর এত কম মাইনে পায় সেরকম বলছে ছাতাটারও অবস্থা হয়ে গেছে আমার। আপিসের সাজ, আপিস অর্থাৎ কিন্তু এখানে অফিস, হ্যাঁ।
আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। অর্থাৎ এই যে গোপীকান্ত গোসাইয়ের মনটা, এখানে কিন্তু কবি ব্যঙ্গ করে কথাটা বলেছেন, মানে রাধাকৃষ্ণের প্রেম রসসিক্ত যেমন, সেটা গোপীকান্ত গোসাইয়ের যে শরীর, সারা গা কিন্তু সে ঘেমে যায় যখন গরমে আসে তখন। তো বলছে সে যখন ঘেমে যায় তখন যেরকম তার চেহারা দেখায়, সেরকম যেমন রাধাকৃষ্ণের প্রেম রসসিক্ত সেরকম তার অবস্থা দেখায়। মানে এখানে কবি ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন কেন? প্রচণ্ড ঘামে ও বৃষ্টিতে যখন ভিজে যায়। এই যে কেরানির কথা বললাম, আমরা কেরানির নামটা বলে দিই, এতক্ষণ ধরে তোমরা পড়লে কেরানির নামটা বলিন, সেটা হচ্ছে হরিপদ কেরানি। হরিপদ কেরানি তখন তার হৃদয় ও মন ও দেহ সর্বদা কিন্তু ভিজে থাকে। বলছে বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। অর্থাৎ যখন বর্ষাকালে সে ভিজে ঘামে রোদে বাড়ির মধ্যে ঢোকে, তখন সে স্যাঁতসেঁতে, বাড়িটাও তো স্যাঁতসেঁতে হয়ে যায়। বলছে একদম এসেই একদম মূর্ছায় পড়ে, অর্থাৎ তার এনার্জি শরীরে একদম নেই, সে এবারে একদম মরার পাড়া ঘুমোবে আর কি। দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। সারাদিন তার কীরকম একটা ফিল হচ্ছে বোঝো। অনেক চাপ, অনেক খাটালি করে তো, যে কোনো মানুষে এত পরিশ্রম করলে দেখবে তাদের এই অবস্থাই হয়। গলির মোড়েই থাকে কান্তবাবু। দেখো আর একটা মানুষের আমরা নাম পেলাম, কান্তবাবু। যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, গলির মোড়েই থাকে, কে থাকে, সে কেমন? এই প্রশ্নটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। দেখো আমি পড়ানোর মাঝে অনেক প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, তোমরা সমস্তটা কিন্তু নোটস করবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসে। বলছে যত্নে পাট করা লম্বা চুল, সে কিন্তু অনেক যত্নে মানে পাট করা, অর্থাৎ খুব ভালোভাবে পাট করে করে মানে আঁচড়ে চুলটা শৌখিন করে, এবং লম্বা চুলটা তার, চোখগুলো বড় বড়, আর কর্নেট বাজানো তার শখ। অর্থাৎ কর্নেট একটা বাদ্যযন্ত্রের নাম, সেটা বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বীভৎস বাতাসে, কখনো গভীর রাতে। অর্থাৎ কখনো মানে রাত্রেবেলাও সে গান করে, আবার কখনো মানে খুব সুন্দর তার সুরটি, যখন সে গায় তখন চারিপাশটা মানে ছড়িয়ে পড়ে, তার আওয়াজটা চারিপাশে ছড়ায়, মানে সেও, মানে এই যে হরিপদ কেরানি সেও শুনতে পায়, তার বাড়ি পর্যন্ত আওয়াজটা আসে আর কি। তাহলে আমরা আরও এক মানুষের নাম পেলাম, কান্তবাবু। তোমরা কিন্তু মনে রাখবে। আরেকটা প্রশ্ন বলে দিই, যেটা হচ্ছে বাসি কবিতার শেষ যে চরণ, সেটাও আসতে পারে, আর কতবার ব্যবহার হয়েছে সেটাও আসবে, সেটা হচ্ছে 2 বার। বলে দিলাম, এখনও কবিতাটি কিন্তু শেষ হয়নি। কবিতার একটু বড়, কিন্তু কবিতার ভাষাটা খুব একটি কঠিন নেই, জানো, তোমরা একটু পড়ো মন দিয়ে, এই ভেতর থেকেই প্রশ্ন আসে। চলো এবারে আমরা দেখে নেব নেক্সট প্যারাতে কি আসছে। ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে, অর্থাৎ কখনো ভোরবেলায় গান করে, কখনো অন্ধকারে, কখনো বৈকাল অর্থাৎ বিকেলে, ঝিকিমিকি আলো ছায় হঠাৎ সন্ধ্যায়, সিন্ধু বারোয়ার লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে। মানে সিন্ধু বারোয়ারা লাগে তান, অর্থাৎ তানটার নাম হচ্ছে সিন্ধু বারোয়ারা, সেই তানে তিনি গান করেন, যারা গান করে তারা এইগুলো বুঝতে পারবে। তো রাগটা হচ্ছে সিন্ধু বারোয়ারা, এটা কিন্তু শাস্ত্রীয় রাগ। হ্যাঁ, সমস্ত আকাশে বাজে অনাদিকালের যে বিরহ বেদনা যন্ত্রণা, সেটা মনে হয় চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। মানে যখন দেখবে আমরা আমরা যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা গান শুনি না, গান শুনলে দেখবে আমাদের মাইন্ড ফ্রেশ হয়। তো তোমাদের কি হয় জানি না। তো যাই হোক, এরকমই তিনি এখানে মানে উল্লেখ করতে চেয়েছেন যে চারিপাশে একটা বিরহ বেদনা যেমন জেগে ওঠে। বলছে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। প্রলাপ অর্থ মানে, প্রলাপ মানে কি বলো তো, একটু ভুলভাল বোকা এরকম মিথ্যে কথা আর কি। হঠাৎ খবর পাই মনে, আকবরে বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। দেখো এখানে একটা হরিপদ নামটা আমরা এতক্ষণে পেলাম। বলছে আকবর বাদশাহ আর হরিপদ কেরানির কোনো মেল নেই। কেন বলছে বলো তো, এই লাইনটা একটু বোঝার আছে তোমাদের। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে,
চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। বৈকুণ্ঠ অর্থাৎ আমাদের যে স্বর্গ, বৈকুণ্ঠ অর্থাৎ আমরা বৈকুণ্ঠের কথা বলি না, দেখো বৈকুণ্ঠের দিকে সব মানুষই কিন্তু চলতে চায়, আর হরিপদ কিন্তু সেই একই পথের পথিক। এখানে আকবর বাদশার সঙ্গে হরিপদর কোনো তফাৎ নেই, কোনো বৈষম্য নেই, কারণ হরিপদর যে ছেঁড়া ছাতা আর আকবর বাদশার রাজছত্রের কোনো কিন্তু মূল্য নেই। বৈকুণ্ঠতে সবাই সমান। এখানে তুমি গরিব না তুমি বড়লোক এটা কি দেখা হয় না। বলছে এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। বহি চলে ধলেশ্বরী একটা নদীর নাম। ওই যে ধলেশ্বরী নদীর তীরে তার পিসিদের গ্রাম, এইটা কিন্তু নামটা আসতে পারে কোন নদীর তীরে তার পিসির গ্রাম, তোমরা ধলেশ্বরী লিখবে। তীরে তমালের ঘন ছায়া আঙ্গিনাতে এ আছে অপেক্ষা করে তার, পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর। বলছে আমি অপেক্ষা করে তার এখনও আছি, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। এখানে কিন্তু হরিপদ মাঝে মাঝে আবার কল্পনা করে যে এখনও সে ফিরে আসবে বা তাকে বিয়ে করবে, পরনে ঢাকায় শাড়ি বা এ পরে সে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে, এটা মানে কল্পনা করছে আর কি। তো তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে, আমার বোঝানো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে লাইক দিয়ে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমি একটু বিশেষ ব্যস্ততার জন্য তোমাদের রোজ আমি ভিডিও দিতে পারি না, কিন্তু প্রত্যেক রবিবার চেষ্টা করব তোমাদের যে সাহায্য যেগুলো দরকার তোমরা একটু কমেন্ট করবে, আমি সেগুলো কিন্তু সেই হিসেবে ভিডিওটা দেওয়ার। তোমরা শখ করলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের যদি কোনো রকমই অসুবিধা হয় সাহিত্য সম্পর্কে তো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।